একটা পার্টি অনুষ্ঠানে নাচ গান করতে হবে বলে ৫ জন ছেলে আমাকে একটি পার্টি অনুষ্ঠানে নিয়ে গেল। সেখানে আমি গিয়ে দেখলাম পার্টি অনুষ্ঠান তো দূরের কথা, সেখানে কিছুই নেই। তারপর তারা আমাকে একটি রুমে বসতে দিল। কিছুক্ষণ পর তারা আমার সাথে এমন কিছু করল যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি গল্পটি শুনে তোমরা অনেক মজা পাবে। গল্পটি শোনার পূর্বে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমার নাম মনিকা, আর আমার বয়স তখন মাত্র ২২ বছর। আমি গ্র্যাজুয়েশন করেছিলাম, কিন্তু আজকাল স্নাতক কিছুই নয়। বিএড করার পরও মানুষ ডিগ্রি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এটার সঠিক ধারণা আমি তখনই বুঝতে পারি যখন আমি চাকরি খুঁজতে বের হলাম। প্রতিটি কোম্পানির সামনে তরুণ তরুণীদের একটা বিশাল লাইন। এমতাবস্থায় আমার মতো একটা মেয়ে কোথায় চাকরি পাবে, যার না আছে কোনো অভিজ্ঞতা, না আছে বড় কোনো ডিগ্রি? কিন্তু একটা চাকরি এই মুহূর্তে আমার খুব প্রয়োজন ছিল। কারণ বাবার মৃত্যুতে আমাদের শিরদাঁড়া ভেঙে গিয়েছিল। বাড়িতে বাবাই একমাত্র উপার্জনকারী ছিলেন, আর আমরা ৩ বোন অবিবাহিত ছিলাম। আমার বড় বোন শিক্ষিত ছিল না, তাই রোজগারের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। আমি যখন বাড়ি থেকে বের হলাম, তখন আমি বুঝতে পারলাম বাইরের জগৎটা কত কঠিন। এখন বুঝতে পারলাম বাবা কত কষ্ট করে আমাদের মুখে খাবার তুলে দিতেন। বাবার প্রতি আমার সবসময় রাগ হতো যে তিনি আমাদের ইচ্ছা পূরণ করেন না। আমার রাগে মন খারাপ হয়ে যেত। তবুও তিনি আমাকে খুব আদর করে বলতেন, মা, চিন্তা করিস না, একদিন তোরও ভাগ্য ফিরবে। কিন্তু সেদিন আর এলো না। একদিন বাবা ঘুমের মধ্যে মারা গেলেন। যখন সকালে আমরা বুঝতে পারলাম যে বাবা আর আমাদের মধ্যে নেই, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে বাবা আমাদের জন্য কতটা জরুরি ছিলেন। অন্তত তিনি আমাদের লোকের কুদৃষ্টি থেকে রক্ষা করতেন। আর খাবারের মতো মৌলিক জিনিস থেকে বঞ্চিত ছিলাম না। বাবার মৃত্যুর পর কয়েকদিন পর্যন্ত আমাদের প্রতিবেশী ও পরিবারের সদস্যরা আমাদের সাহায্য করেছিল। কিন্তু ধীরে ধীরে সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়ল। আজকের যুগে কে কাকে খাওয়াতে পারে? আমি চাকরির খোঁজে বাড়ি থেকে বেরোতে বাধ্য হয়েছিলাম, এবং আমি বুঝতে পেরেছিলাম যে বাইরের জগৎ নারীদের জন্য কতটা কঠিন। আমি কোনো কোম্পানিতে চাকরি পাইনি। প্রতিটি কোম্পানির বাইরে হাজার হাজার যুবক দাঁড়িয়ে আছে। তারপর আমি বাধ্য হয়ে একটি প্রাইভেট স্কুলে একটি চাকরির জন্য গেলাম। সেখানের অবস্থা আরও খারাপ। অর্ধেক দিনের বেশি কাজ করার পরিবর্তে মাসে মাত্র ৬,০০০ টাকা পাওয়া যেত। সংসার খরচেই এসব টাকা লেগে যেত। এতেও স্কুলের মালিক আমাকে আমার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করলে আমি চুপ হয়ে যেতাম, অনেক খোঁজাখুঁজি করেও। তারপর একদিন হঠাৎ স্কুলের মালিক আমাকে চাকরি থেকে বের করে দেয়। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না। অনেক খোঁজাখুঁজি করেও কোনো কাজ পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর আমার এক বন্ধুর ভাইয়ের মাধ্যমে আমি একটি পিৎজা হাউজে ওয়েটারের চাকরি পাই, যেখানে সারাক্ষণ পুরুষ মানুষের ভিড় লেগেই থাকত। সেখানে তারা আমাকে একটা কালো রঙের কোট দেয়। প্রতিদিন সেটি পরে আমাকে ডিউটিতে যেতে হবে, যার উপরে পিৎজা হাউজের নাম লেখা ছিল। পরের দিন থেকেই আমাকে কাজের জন্য ডাকা হয়েছিল। পিৎজা হাউজের মালিক ওয়েটারের নামে একটি আধুনিক মেয়ে চেয়েছিলেন। মেয়েটিকে দেখতে যাতে অনেক সুন্দরী হয়, যার কাঁধে ছোট চুল ছড়িয়ে থাকবে, এবং সে যেন অনেক মেকআপ করে ডাইনিং হলে দাঁড়িয়ে থাকে। তাদের সমস্ত শর্ত মেনে আমি ইউনিফর্মটি আমার ব্যাগে রেখে বাড়ি ফিরে এলাম। আমি তখনও ঠিক করতে পারিনি যে আমি এই কাজটি করতে চাই কিনা, কারণ এটা আমার জন্য খুব কঠিন কাজ। বাবা থাকতে আমাকে কখনই প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে হয়নি। আর এত আঁটো-সাঁটো পোশাক পরে এত মানুষের মধ্যে পিৎজা হাউজে দাঁড়িয়ে থাকাটা আমার জন্য খুবই অস্বস্তিকর কাজ ছিল।
কিন্তু অভাব আর প্রয়োজন একজন মানুষকে সবকিছু করতে বাধ্য করে। আমি যখন সেখান থেকে বাড়ি ফিরে আসি, তখন আমার মা দরজার দিকে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে তার চোখে জল চলে আসলো। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে, মা, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তখন মা কাঁদতে শুরু করে বলল, মা, কারেন্টের মিটারের লোকেরা এসে আমাদের মিটারের লাইন কেটে দিয়ে গেছে। মায়ের কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। এখন খুব গরম, কারেন্ট ছাড়া বেঁচে থাকা খুব কঠিন। কিন্তু গত 2 মাস ধরে আমরা বিল দিতে পারিনি। সম্ভবত সে কারণেই আমাদের মিটারের লাইনটা কেটে দিয়েছে। মায়ের চোখের জল আমাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আমি মাকে বললাম, মা, আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি। কাল থেকে আমার জয়েন। মা আমার মাথায় হাত রেখে বললেন, এখন তুই আমাদের ভরসা। আর তোকেই তোর 2 বোনের বিয়ের ব্যবস্থা করতে হবে। মা আমার কাঁধে একটি ভারী দায়িত্ব দিয়ে দিলেন। আমি ভাবছিলাম কিভাবে আমি এই দায়িত্ব পালন করব। কিন্তু আমাকেই এই দায়িত্ব পালন করতে হবে। মা জিজ্ঞেস করেছিলেন আমি কোথায় চাকরি পেয়েছি, কিন্তু আমি তাকে বলতে চাইনি আমি কোথায় চাকরি পেয়েছি। তাই আমি মাকে বললাম যে আমি একটি বড় কোম্পানিতে একটি ভালো পোস্টে চাকরি পেয়েছি। আমার কাজের সময় ছিল বিকাল 3টা থেকে রাত 11টা পর্যন্ত। আমি অনেক কষ্টে মাকে এই কথাটা বলেছিলাম। আমার চাকরির সময় জেনে মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন যে, এটা কোন কোম্পানি যেখানে বিকেল 3টায় তোকে কাজে ডাকে? আমি মিথ্যা বলেছিলাম যে এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এখানে 24 ঘন্টা কাজ চলে। এই সময়ে আমাদের টাকার এত প্রয়োজন ছিল যে তিনি আমাকে প্রশ্ন করার পরিবর্তে আমার মা আমাকে প্রচুর আশীর্বাদ করলেন। পরের দিন দুপুর 2টায় পিৎজা হাউসের জন্য বেরিয়ে পড়লাম। আমি কি জানতাম এখান থেকেই আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে। পিৎজা হাউসে আসার পর ইউনিফর্ম চেঞ্জ করেছিলাম। ম্যানেজার আমাকে পিৎজা হাউসের দরজার কাছেই দাঁড় করিয়ে বললেন, আজ তোমার প্রথম দিন, তাই তুমি ভিতরে আসা যাওয়া সবাইকে সম্মানের সাথে স্বাগত জানাবে। তারপরে আমার দিকে তাকিয়ে সে রেগে বলল, এটা কি রকম হলো? তুমি মেকআপ করে আসলা না কেন? আমি বললাম, সরি স্যার। তারপর ম্যানেজার আমাকে বলল, তুমি 10 মিনিটের ভিতরে করে আসবা। যাও যাও, তাড়াতাড়ি যাও। ম্যানেজারের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, কারণ আমার মেকআপ ছিল না। সেখানে উপস্থিত আরেকটি মেয়ে তার মেকআপ নিয়ে এসে আমার মুখে খুব দ্রুত মেকআপ করে দিল। এবং তারপরে আমি যখন আয়নায় নিজেকে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি জানতাম না যে আমি এত সুন্দর। আমার গায়ের রং ফর্সা, কিন্তু একটু মেকআপ করার পর আমি পুরোপুরি উজ্জ্বল হয়ে উঠলাম। আয়নায় নিজেকে দেখছিলাম। তখন মেয়েটি বলতে শুরু করল যে, এই পিৎজা কোম্পানির মালিক তোমাকে শুধু তোমার সৌন্দর্যের জন্যই তোমাকে এখানে রেখেছে, নইলে কাজ করার জন্য তো অনেক লোক আছে। আমি তখন জানতে পারলাম যে আমি আমার যোগ্যতার জন্য নয়, আমার সৌন্দর্যের কারণেই এই কাজটি পেয়েছি। কাজের প্রথম দিনটি আমার জন্য খুব কষ্টের ছিল। আমি 3টা থেকে দরজায় দাঁড়িয়ে আছি। এখানে আসা নারী পুরুষদের স্বাগত জানাচ্ছি। মহিলাদের সংখ্যা খুবই কম। বেশিরভাগ পুরুষরাই এখানে আসত। শেষের দিকে আমার পায়ে খুব লাগছিল। তারপর প্রথম দিন ছুটি শেষে বাসে ধাক্কা খেতে খেতে রাত 12টার দিকে বাড়িতে পৌঁছালাম। মা জেগে আমার জন্য অপেক্ষা করছিল। আমি মায়ের সাথে বসে খাবার খেয়ে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লাম। আমি বাবাকে খুব মিস করছি। একটু সামান্য বিষয় নিয়ে আমি বাবার সাথে রাগারাগি করতাম। তারপরেও বাবা আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। রাতে খাওয়া দাওয়া করে আমি পায়ের ব্যথায় ছটফট করতে করতে বুঝতেই পারিনি কখন যে ঘুমিয়ে পড়েছি। পরের দিন আবার 2টার দিকে বাসা থেকে বের হলাম।
আজ আমাকে দরজার কাছে দাঁড় না করিয়ে অর্ডার নেওয়ার কাজটি দেওয়া হয়েছিল। এই কাজটা আমার কাছে প্রথমে কিছুটা সহজ মনে হয়েছিল, কিন্তু কিছু সময় পর বুঝেছিলাম এই কাজটা মোটেও সহজ নয়। আমি যার কাছে অর্ডার নিতে যেতাম প্রায় পুরুষরাই আমার দিকে হা করে তাকিয়ে থাকত, আর আমাকে এটা সেটা জিজ্ঞাসা করত আর হাসত, এবং জবাবে আমাকেও হাসতে হতো, কারণ এটাই এখানে কাজের নিয়ম। তারা ইচ্ছাকৃতভাবেই অর্ডার দিতে অনেক সময় নিত। মাঝে মাঝে অর্ডার দেওয়ার সময় আমার এত কাছে আসত যে তখন আমার খুব খারাপ লাগত। এখন আমি ভালোই বুঝতে পারছি যে এই পিৎজা হাউসটি ওয়েটারের কারণে চলত, কারণ এখানে প্রায় সবগুলো ওয়েটারই সুন্দরী সুন্দরী মেয়ে, যে কারণেই এখানে বেশিরভাগ পুরুষই আসত শুধুমাত্র মেয়েদের জন্য। এইভাবেই চলছিল আমার চাকরি। আমি সেখানে খুব ভালোই ছিলাম। এভাবে চলতে চলতে আমার চাকরির প্রায় 1 মাস হয়ে গেল। সেই 1 মাসে অনেক কিছু ঘটে, যা আমার জন্য খুবই অদ্ভুত ছিল। পুরুষদের অর্ডার দেওয়ার অজুহাতে কাছে আসা এবং ডবল মিনিং যুক্ত শব্দ ব্যবহার করা। কিন্তু এই চাকরির সবচেয়ে ভালো জিনিস হল বেতন ছাড়াও এই 1 মাসে প্রচুর টিপসের টাকা জোগাড় হয়েছিল। সেই টাকায় আমি বিদ্যুতের বিল মেটাতে ব্যবহার করি। ধীরে ধীরে পিৎজা হাউসের পরিবেশে অভ্যস্ত হয়ে পড়ি চাকরি করতে করতে। এরই মাঝে আমি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতাম। প্রতিদিন সন্ধ্যায় 5 জন ছেলে পিৎজা খেতে আসত, কোনার টেবিলে বসত। সেই টেবিলটা ছিল আমার ভাগে। আমি প্রতিদিন তাদের কাছে অর্ডার নিতে যেতাম। তারা 5 জনই 20 থেকে 22 বছর বয়সী, যারা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকাত। আজও যখন আমি তাদের কাছে অর্ডার নিতে গেলাম, তাদের একজন জিজ্ঞেস করে, তুমি এখানে বাধ্য হয়ে কাজ করো, তাই না? আমি হ্যাঁ বলে দিলাম। সে সাথে সাথে তার কার্ডটি বের করে আমার সামনে রেখে বলল, তোমাকে খুব ভদ্র মেয়ে বলে মনে হচ্ছে। যদি তোমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে দয়া করে আমাকে স্মরণ করিও। আশা করি উপকার পাবে। আমি কিছু না ভেবেই কার্ডটি তুলে আমার কোটের পকেটে রাখলাম। আমি যখন কার্ডটি নিলাম, সে তখন একটা মুচকি হাসি দিল। আমি জানতাম না যে এই হাসির ভিতরে এক অদ্ভুত ব্যাপার লুকিয়ে আছে। এই হাসির ভিতরেই আমার জীবনের সবচেয়ে কঠিন সময় আসবে। তারপরে এভাবেই বেশ কিছুদিন ছেলেগুলো আসতে থাকল। প্রতিদিন আমি তাদের অর্ডার নিতে যেতাম। তাদের একজন আমাকে মাঝে মাঝে বলতো, তুমি কত সুন্দর, সত্যিই তুমি একটি ভালো মেয়ে। একটু একটু করে কথা বলতে বলতে তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। এইভাবে দেখতে দেখতে 2য় মাসও পার হয়ে গেল। একদিন চাকুরি থেকে বাড়ি ফিরার পর মা আমাকে বলল যে, মা মনিকা, তোর বড় দিদির একটা ভালো সম্বন্ধ এসেছে। তোর বড় দিদিকে দেখে অনেক পছন্দ করেছে, আর তারা তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলতে চাচ্ছে। মায়ের কথা শুনে আমি টেনশনে পড়ে গেলাম, কারণ সবেমাত্র আমি বাড়ির খরচ বহন করেছি। বিয়ের দায়িত্বের কথা ভাবতেও পারিনি। মা বলতে শুরু করেন, মা মনিকা, তোর কোম্পানি থেকে লোন নে। অনেক বড় কোম্পানি। লাখ টাকা লোন পেলেও তোর দিদির বিয়ে ভালোভাবে হয়ে যাবে। আমার বড় দিদি 26 বছর বয়সী, এবং মা তাকে নিয়ে খুব টেনশনে ছিলেন। এখন আমি কিভাবে মাকে বলবো যে আমি পিৎজা হাউজে ছোট একটা চাকরি করি? আমি কিভাবে লাখ টাকা জোগাড় করব? তাই আমি মায়ের কথার কোনো রিপ্লাই দেইনি। কিন্তু মায়ের চোখে আমার প্রতি আশার আলো স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার মা নিশ্চিত ছিলেন যে আমি কোম্পানি থেকে লোন পাব। আর আমি ভাবছিলাম, আমার মিথ্যা আমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে। পরের দিন আমি কাজের সময় সারাক্ষণ টেনশনে ছিলাম। যেটি আমার সাথে কাজ করা মেয়েটি লক্ষ্য করেছিল। সে আমাকে বলল, মনিকা, তোমার খুব মন খারাপ মনে হচ্ছে। তারপর আমি তাকে বলে দিলাম, ওরে দীপা, আমার খুব মন খারাপ। কারণ মা বলেছে আমার বড় দিদির বিয়ে দিতে হবে, আর এর সমস্ত দায় ভার আমার উপর। কারণ আমার তো বাবা নাই, কোনো ভাইও নেই। কিন্তু আমার কাছে এত টাকা নেই। আমার কথা শুনে সে বলল,
তাহলে এত খরচ করার কি দরকার? কোনো রকমভাবে বিয়ে দিয়ে দাও। ওর কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। ও ঠিকই তো বলছে। এত বড় করার কি দরকার? বাড়িতে এসে মাকে পরামর্শ দিলাম। দিদিকে সাধারণভাবে বিয়ে দিয়ে দাও। কিন্তু আমার কথা শুনে মা বলতে শুরু করলেন যে আমাদের অবস্থার কথা সবাই জানে না। ছেলের পরিবার আগে থেকেই যৌতুকের একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে। আর এখন যদি তোর দিদিকে খালি হাতে বিদায় দেই, তাহলে ওর শ্বশুর বাড়ির লোকেরা সারা জীবন ওকে কথা শোনাতে থাকবে। মায়ের কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, দিদির এমন জায়গায় বিয়ে দেওয়ার কি দরকার? আমার কথা শুনে মা রেগে গিয়ে বললেন, অনেক কষ্টে একটা ভালো সম্বন্ধ এসেছে, তাতেও তুই দোষ খুঁজছিস? আজ যদি তোর বাবা বেঁচে থাকতা, তাহলে এসব নিয়ে আমাকে ভাবতে হতো না। যে কোনো উপায়ে তিনি মেয়ের বিয়ের টাকা জোগাড় করতেন। মায়ের চোখে জল দেখে মনে খুব কষ্ট পেলাম। তিনি তো ঠিকই বলেছেন, বাবা বেঁচে থাকলে কোনো না কোনোভাবে টাকা জোগাড় করতেন। আমি মাকে ধরে কথা দিলাম যে আমি তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে দেব। আমি নিজেও জানতাম না এত টাকা কোথায় পাবো আমি। বাবার ছায়া সত্যি সন্তানের জন্য বড় আশীর্বাদ। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও সন্তানকে জীবনের সব সুখ দেয়। আমার পক্ষে বাবার জায়গা নেওয়া খুব কঠিন ছিল। এভাবে টেনশনে এই দিনগুলো কেটে যাচ্ছিল। পিৎজা হাউসের ম্যানেজারের সাথে টাকার কথা বলেছিলাম, কিন্তু আমার কথা শুনে তিনি এমনভাবে আমার দিকে তাকালেন যে আমি নিজেই খুব হতবাক হলাম। কোথায় পাবো আমি এত টাকা? বুঝে উঠতে পারছিলাম না। আর এদিকে প্রতিদিন ওই 5 জন ছেলে একসাথে আমাদের পিৎজা হাউজে পিৎজা খেতে আসত। একদিন পিৎজা খেতে এসে দেখল যে আমার মন খুব খারাপ। তারপর একটি ছেলে আমাকে জিজ্ঞেস করল, এই যে মনিকা ম্যাডাম, আপনার কি খুব মন খারাপ? আমি বললাম, জি ভাইয়া, আমার মন খুব খারাপ। তখন একটি ছেলে আমাকে জিজ্ঞেস করল, ম্যাডাম কেন আপনার মন খারাপ একটু জানতে পারি? তখন আমি আমার বোনের বিয়ের এত টাকা লাগবে মানে আমি আমার সমস্ত বিষয় তার কাছে বিস্তারিত বললাম। তারপর ওই 5 জন ছেলের মধ্যে একটি ছেলে আমাকে বলল, আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি, কিন্তু এখানে টাকা পয়সার ব্যাপার তো। আচ্ছা যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। কিছুক্ষণ পর ওই 5 জন ছেলের মধ্য থেকে আরেকটি ছেলে আমাকে বলল, মনিকা তুমি যদি কিছু না মনে করো, তাহলে তোমাকে আমি একটি কথা বলতে চাই। তোমার তো ইমিডিয়েটলি 1 লক্ষ টাকা প্রয়োজন, তাই না? তো আমি তোমার জন্য একটা বিষয় চিন্তা করেছি। তুমি যদি একটি কাজ করো তাহলে একদিনেই তুমি 1 লক্ষ টাকা পাবে। আমি বললাম, কি কাজ ভাই? তখন ওই ছেলেটি বলল, তোমাকে বেশি কিছু করতে হবে না। তুমি একদিন আমরা 5 জনের সাথে একটি পার্টি অনুষ্ঠানে নাচ গান করবে। জাস্ট এইটুকু করলেই তোমাকে আমরা 1 লক্ষ টাকা দিয়ে দিব। আমি মনে মনে ভাবলাম, তাদের প্রস্তাবটা খারাপ না। একদিন না হয় তাদের সাথে আমি একটু নাচ গান করলাম পার্টি অনুষ্ঠানে, বিনিময়ে তো আমি 1 লক্ষ টাকা পাব। আর এতে আমার বোনের বিবাহটা খুব সুন্দর করে হয়ে যাবে। মায়ের দুঃখ বুঝতে পারব। এই ভেবে আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। পরের দিন ওই 5 জন ছেলের ঠিকানা অনুযায়ী পার্টি অনুষ্ঠানে চলে গেলাম। তাদের সাথে নাচ গান করব বলে তাদের সাথে নাচ গান করতে গিয়ে আমি সেখানে গিয়ে পুরো অবাক হয়ে গেলাম। আমি সেখানে নাচ গানের কোনো আয়োজনই দেখতে পেলাম না। সেখানে যাওয়ার পর 5 জন ছেলে আমাকে স্বাগত জানিয়ে একটি রুমে তারা আমাকে প্রবেশ করালো। তাদের মধ্যে থেকে একটি ছেলে আমাকে বলল, মনিকা তোমার তো 1 লক্ষ টাকা প্রয়োজন, তাই না? তো আজকে তোমাকে এখানে আনার মূল উদ্দেশ্য হচ্ছে, তুমি যদি আমাদেরকে একটু খুশি করো, তাহলে তোমাকে আজকে আমরা 1 লক্ষ টাকা দিয়ে দিব। ছেলেগুলোর কথা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়ল। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল, যদি আমি সেখান থেকে বেঁকে যাই, তাহলে হয়তো ওরা আমার অবস্থা আরও খারাপ করে ফেলবে। বাধ্য হয়ে তাদের কথা শুনতে রাজি হয়ে গেলাম। আর এদিকে আমার 1 লক্ষ টাকারও খুবই প্রয়োজন। ভাবলাম অল্প সময়ই তো, মাত্র কিছু সময় তো আমার ব্যয় হবে।
আর এর বিনিময়ে 1,00,000 টাকা পাব। তাদের প্রস্তাবে রাজি হওয়ার ফলে তারা একের পর এক আমার সাথে তাদের ইচ্ছা পূরণ করে যেতে লাগল। যখন পঞ্চম ছেলেটি তার অবস্থান তৈরি করতে যাবে, তখন আমি খুব ভয় পেয়ে যাই, কারণ তার অবস্থা খুব ভয়ঙ্কর ছিল। আমি তাকে অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না। অবশেষে দীর্ঘক্ষণ আমার এখানে অবস্থান করার ফলে আমি গুরুতর অসুস্থ হয়ে যাই। তারপর তারা আমাকে মেডিকেলে ভর্তি করে। মেডিকেলে ভর্তি অবস্থায় দীর্ঘ 1 মাস পর আমি সুস্থ হয়েছিলাম। আর ওই ছেলেগুলো এর বিনিময়ে আমাকে 1,00,000 টাকাও দিয়েছিল, এবং সাথে টিপস হিসেবে 50,000 টাকাও বোনাস দিয়েছিল। আমি এই সমস্ত টাকা মায়ের হাতে তুলে দিয়ে মায়ের দুঃখ মুছেছিলাম। আর এদিকে আমার বোনের বিয়েটাও ধুমধাম করে হয়েছিল। আমার বোনের বিয়ের মধ্যে আমার জীবনের চিত্রটা বারবার আমি দেখতে পেয়েছিলাম। কত কষ্টের টাকা দিয়ে আমি আমার বোনের বিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, ঘটনাটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা। টাকার জন্য অবশেষে আমার নিজেকেই বিক্রি করতে হয়েছিল। পরিশেষে আমি তোমাদেরকে বলব বন্ধুরা, টাকা এমন একটা জিনিস যা মানুষকে অমানুষে পরিণত করে। টাকার কারণে মানুষের সম্মান বাড়ে, আবার টাকার কারণেই মানুষের সম্মান, ইজ্জত, এমনকি নিজেকেও অন্যের হাতে বিলিয়ে দিতে হয়। সবই নিয়তির খেলা। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে এই রকম ইন্টারেস্টিং একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের বলতে চাই, তোমরা শুধু আমার গল্প শোন, কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আর ভিডিওতে লাইক করো না। তোমরা যদি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাই না। তাই তোমরা ভিডিওতে লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবে গল্প তৈরি করার জন্য। আমি তোমাদের আজ এমন একটি গল্প শোনাবে যা শোনেল তোমাদের মাথাটা গরম হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বলে মূল ঘটনাটি শুরু করি। আমি তখন মাত্র ক্লাস 9-এ পড়তাম। সেই সময় গরম শুরু হয়ে গিয়েছিল, তাই স্কুল থেকে ছুটি মিলেছিল। প্রতিদিনের মতো আজও সারা বাড়ি পরিষ্কার করার পর আমি আমার বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম। ক্লান্তিতে পুরো শরীর যেন দুর্বল হয়ে গিয়েছিল। আমি বিছানায় শুয়ে ক্লান্তি দূর করার চেষ্টা করছিলাম। আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, তাই মাথায় মালিশ করছিলাম। আমার এক আওয়াজ শুনে আমার ভাই সুজন ঘরে এলো। বল, কি হয়েছে দিদি, শরীর খারাপ নাকি? আমি বললাম, কি ভাইমা আমার উপর সব কাজ চাপিয়ে দিয়ে চলে যায়। কলেজে ছুটির কারণে পুরো বাড়ির দায়িত্ব আমার উপর এসে পড়েছে। ঘরের কাজের লোকও ছুটিতে, আমার পক্ষে এই বাড়ির কাজ করা সম্ভব হচ্ছে না। আমার কথা শুনে সে আমার পাশে বসে বলল, সবিতা দিদি, চিন্তা করো না, আমি এখনই তোমার জন্য তাজা ফ্রেশ জুস নিয়ে আসছি। সেটা খেলে নিশ্চয়ই শান্তি পাবে। সুজনের কথা শুনে আমি হাসলাম এবং বললাম, শুধু তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসো, আমি একটু ঘুমাবো। সে ফিরে এলে আমার তার প্রতি অনেক ভালোবাসা এলো। দুনিয়ায় খুব কমই এমন ভাই আছে যারা তাদের বোনের এত খেয়াল রাখে। আমি তাকে অনেক আশীর্বাদ দিতে লাগলাম এবং তার আনা ঠান্ডা জুস খেতে লাগলাম। জুস খাওয়ার পর গ্লাসটি এক পাশে রেখে শুয়ে পড়লাম। সুজন বলল, চলো আমি তোমার মাথা মালিশ করে দিই, এতে তোমার ব্যথা কমে যাবে। তুমি ঘুমাও। সে আমার মাথার কাছে মাথায় মালিশ করে দিচ্ছিল। তখন আমার ব্যথাও কমতে শুরু করল। আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম এবং গভীর নিদ্রায় চলে গেলাম, বুঝতেই পারিনি কতক্ষণ ঘুমিয়েছিলাম। আমার চোখ মায়ের আওয়াজে খুল। আমি হঠাৎ করে চোখ মেলে দেখি আমার মাথা ভারী হয়ে আছে। ঘড়িতে সময় দেখলাম রাত 10টা বাজে। অবাক হয়ে গেলাম। খুবই অদ্ভুত লাগল যে বাবা অফিস থেকে ফিরে এসেছেন। হয়তো ক্লান্তির কারণে সময়ের হিসাব করতে পারিনি। আমি উঠে দুপা হেঁটে যেতেই মাথা ঘুরে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এল,
যদি দেওয়ালে হাত না রাখতাম তবে নিশ্চিতভাবেই পড়ে যেতাম। আমি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলাম সবাই খাবারের টেবিলে বসে আমারই অপেক্ষা করছে। আমি গিয়ে আরামে চেয়ারে বসে পড়লাম। সুজন আমাকে দেখে প্লেটে খাবার দিতে লাগল এবং তারপর মাকে বলল, মা, দিদির উপর কাজের চাপ একটু কম দাও। যদি কাজের লোক না আসে তবে তার জায়গায় আর কাউকে রাখো। সে সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়। দেখো, তার রং ফ্যাকাশে হয়ে গেছে। আমার সত্যিই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি বেশ ক্লান্ত অনুভব করছিলাম। আমার মা এবং বাবা দুজনেই জব করতেন, কারণ শুধু বাবার চাকরির উপর নির্ভর করে বাড়ি চালানোও কঠিন ছিল। তারপর আমাদের পড়াশোনার খরচও কিছু কম ছিল না। তাই আমার মা ও সেই একই কোম্পানিতে চাকরি করতেন যেখানে বাবা কাজ করতেন। আমি আর সুজন কলেজে যেতাম, কিন্তু এখন গরমের ছুটির জন্য আমাদের বাড়িতে থাকতে হচ্ছিল। আমি লক্ষ্য করেছিলাম যে গত কিছুদিন ধরে সুজন আমার সাথে কিছু বেশি খেয়াল করছে। যখন থেকে আমার ছুটি শুরু হয়েছে সে আমার খুব যত্ন নিতে শুরু করেছে। যদি আমি বাড়ির কোনো কাজ করতাম, সে এসে আমায় সাহায্য করত। আমি যদি ক্লান্ত হয়ে যেতাম সে আমার মাথায় টিপে দিত। আমি তাকে না করতাম, কিন্তু সে বলতো, না, তুমি ক্লান্ত হয়ে গেছ, এত কাজ করো, আমার অধিকার আছে যে আমি তোমাকে স্বস্তি দিই। আমিও চুপচাপ শুয়ে থাকতাম। কিন্তু এক রাতে যা ঘটল তাতে আমার হুঁশ উড়ে গেল। সুজন কি কখনো এমন কিছু করতে পারে? আমি আমার ঘরে ঘুমাচ্ছিলাম। মাঝরাতে মনে হলো কেউ আমার ঘরে এসেছে। আস্তে আস্তে হেঁটে আমার বিছানার কাছাকাছি এসেছে। যদিও আমি ঘুমাচ্ছিলাম, তবে আমার মন সজাগ ছিল। আমি চমকে চোখ খুলে দিলাম। ঘর অন্ধকারে ডুবেছিল। উঠে দেখলাম ভেতরে কেউ নেই, শুধু ঘরের দরজাটা একটু খোলা ছিল। আমি ঘুমানোর আগে সবসময় দরজা বন্ধ করে ঘুমাই। তবে কিভাবে খুলে গেল? আমি ঘুমে ভরা চোখে উঠে দরজাটা লক করতে গেলাম। দরজা লক করার পর আবার বিছানায় শুয়ে পড়লাম। আমার চোখ বন্ধ হতে না হতেই আবারও মনে হলো কেউ যেন বিছানায় আমার পাশে বসছে। মনে হলো কেউ আমার দিকে আসছে। কিন্তু যখন ফিরে দেখলাম কেউ ছিল না, আমি ঘাবড়ে যেতে শুরু করলাম। আমি উঠে ঘরের লাইট অন করে দিলাম। দরজা খুলে বাইরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আজকের আগে এমন কিছু কখনো ঘটেনি যা এখন ঘটছে। আমার পিপাসা লেগেছিল, তাই আমি ঘরের দরজা খুলে বাইরে বের হলাম। ঠিক সেই সময় সুজনও তার ঘর থেকে বের হলো। আমাকে দেখে এসে জিজ্ঞেস করল, কি ব্যাপার দিদি, তুমি এখনো জেগে আছা? আমি উত্তর দিলাম, কিছু না, শুধু মনে হলো যেন ঘরে কেউ আছে। পানি খেয়ে আমি আবার ঘরে এলাম এবং সেও আমার পেছন পেছন এলো। সে বলল, তোমার ভয় পাওয়ার দরকার নেই। যদি ভয় লাগে তাহলে আমি তোমার পাশে শুয়ে যাই। আমি তাকে না করে বললাম, না, তোমার ঘুম নষ্ট করার দরকার নেই, তুমি তোমার ঘরে ঘুমাও। কিন্তু সে জিদ করল, আমি তোমাকে কোনো অবস্থাতেই একা ছেড়ে যেতে পারবো না। তোমার শরীর খারাপ হতে পারে, আমি তোমার কষ্ট দেখতে পারি না। তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানে শুয়ে থাকি। শেষমেশ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং সে বালিশ নিয়ে সোফায় রাখল এবং সেখানে শুয়ে পড়ল। সেদিন রাতে আমার মনে হলো যেন কেউ আমার পাশে বসে দীর্ঘক্ষণ আমাকে দেখছে। আমি ভাবলাম এটা হয়তো মনের ভুল ছিল। সবকিছু যেন একটি স্বপ্নের মতো লাগছিল। পরের দিন সকালে যখন আমি উঠলাম, আমার মেজাজ খুব অদ্ভুত ছিল। কিন্তু যখন আমি আমার ভাইয়ের দিকে লক্ষ্য করলাম, আমি অবাক হয়ে গেলাম। আমার জামা এলোমেলো ছিল। আমি বিস্মিত হলাম, কারণ এর আগে আমি কখনো এভাবে আরামে ঘুমাইনি। আজ সে খুব খুশি মনে হচ্ছিল। জানি না কি কারণে আমি তাকে জিজ্ঞেস করলাম। সে বলল, আমি তো প্রতিদিনই এত খুশি থাকি যারা আপনাদের মতো বোন থাকে। সে কেন খুশি হবে না? বাড়ির সব কাজ শেষ করে যখন আমি বসলাম তখন সুজন আমার কাছে এল। বলল, ও দিদি, আমি তোমার মাথায় মালিশ করে দিই। তার আচরণগুলো অদ্ভুত লাগছিল। আমি বললাম, এটা তোমার কাজ নয়। যাও, তোমার বন্ধুদের সঙ্গে ঘুরে এসো, আমার মালিশের দরকার নেই। আজ আমার মাথা ব্যথা নেই। কিন্তু সে আমার কথা শুনল না এবং নিজেই আমাকে বলল, দিদি, তোমার কোনো কথা আমি শুনব না। তোমার কষ্ট দেখলে যে আমারও কষ্ট লাগে। তাই আমি তোমার মাথায় মালিশ করে দিই, যাতে তুমি ঘুমাতে পারো। আপনি এত নাটক করবেন না। ভাগ্যবানরা এমন ভাই পায়। আমার মতো ভাই তুমি পেলে দিদি।
আমি তোমার মাথায় মালিশ করে দিলে তখন তোমার কি সমস্যা হতে পারে? আসুন আমি তোমার মাথার মালিশ করে দিই। এতে তোমার অনেক শান্তি লাগবে। সে আমাকে তুলে ঘরে নিয়ে গেল। আমি বিছানায় বালিশে শুয়ে পড়লাম। সুজন আমার যে 4 বছরের ছোট ছিল, কিন্তু সে আমাকে নাম ধরে ডাকত, বলত, তুমি এত সুন্দর যে তোমাকে দেখে মনে হয় তুমি সবসময় এভাবেই হাসতে থাকো এবং আমি তোমার যত্ন নিতে থাকি। সে যখন আমার মাথায় ম্যাসাজ করছিল, তার হাতে যেন জাদু ছিল। আমি কিছুক্ষণের মধ্যে ব্যথামুক্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে যখন আমার ঘুম ভাঙল, আমার পুরো শরীর ব্যথায় ভাঙছিল। মনে হচ্ছিল যেন আমার পায়ের উপর অনেক বেশি ওজন রাখা হয়েছে। পুরো শরীর ব্যথা করছিল। ধীরে ধীরে উঠে বসে চারপাশে তাকালাম। যখন নিজের দিকে নজর দিলাম, দেখলাম আমি পুরোপুরি ভিজে গেছি। যেন কেউ আমাকে স্নান করিয়ে দিয়েছে, কাপড় ভিজে গেছে। পাখা বন্ধ ছিল এবং গরম ছিল। এসব কি হচ্ছিল? আমি খুব কষ্টে উঠে দাঁড়ালাম, মাথা ঘুরছিল, হাঁটাও কঠিন মনে হচ্ছিল। আমি আমার অবস্থা বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছিল। অনেক কষ্টে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। নিজের অবস্থার দিকে নজর দিলে মনে হলো আমি ঘুমাইনি। আমার শরীরের ক্লান্তি আরও বাড়ছিল। যখন আমি ঘর থেকে বাইরে এলাম তখন ফিসফিস করার আওয়াজ শুনলাম। মনে হচ্ছিল কেউ কারো সাথে কথা বলছে বাড়িতে, আমি আর সে ছাড়া আর কেউ ছিল না। তাহলে সে কার সাথে কথা বলছিল? আমি প্রথমে রান্নাঘরে পানি পান করতে গেলাম, কিন্তু তখন আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। আমি রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়েছিলাম। যখন সে বৈঠকখানা থেকে বের হল, তার হাতে অনেক টাকা ছিল। যা দেখে সে হাসছিল, আমার কপালে ভাঁজ পড়ল। পরের মুহূর্তেই তার দৃষ্টি আমার উপর পড়ল। আমাকে দেখে বলল, দিদি তুমি উঠে গেলে। আমি হাঁটতে হাঁটতে তার কাছে গেলাম। সে তাড়াহুড়ো করে টাকা প্যান্টের পকেটে ঢোকাছিল, কিন্তু আমি তার হাত ধরে টাকাগুলো সামনে এনে বললাম, এত টাকা তোমার কাছে কোথা থেকে এল? সে দৃষ্টি নামিয়ে বলল, আপনি দয়া করে বাবাকে বলবেন না। আমি অবাক হয়ে গেলাম যে সে এই টাকা বাবাকে কেন দেয়নি। আমি কঠোরভাবে জিজ্ঞাসা করলাম। সে ভয়ে বলল, এই টাকা তো বাবার এক বন্ধুর। বহু বছর আগে ঋণ হিসাবে ফিরিয়েছে। আমি ভেবেছিলাম এই টাকা দিয়ে মোবাইল কিন, কিন্তু সেই টাকা আমাকে দিয়ে দিল। আমি বললাম, হ্যাঁ তুমি ভালো করেছ। ঘরের অবস্থা দেখো কতটা খারাপ। আমাদের বাবা মা দুজনেই চাকরি করছেন, আর তুমি মোবাইল কেনার কথা ভাবছ। সে লজ্জিত ছিল। রাতে সুজন সেই টাকাগুলো বাবাকে দিয়ে দিয়েছিল। সেই রাতে সে আমার সাথে কোনো কথা বলেনি এবং তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল। পরদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, যখন সুজন তার বন্ধুদের নিয়ে ঘরে ঢুকল। আমি যতটা অবাক হতাম ততটাই কম ছিল, কারণ সে তার বন্ধুদের সরাসরি ঘরে আনল। তখন আমি অন্য রুমে চলে গেলাম। যখন তারা সবাই হাসতে হাসতে ঢুকল, আমি তাড়াতাড়ি ওড়না করলাম এবং তারপর সুজনকে বোঝাতে লাগলাম, এটা কি ধরনের আচরণ? তুমি জানো বাবা মা এখন বাড়িতে নেই, তাও তুমি এদের নিয়ে এলে। সুজন বলল, এটা আমার ঘর, যখন তুমি আমার কথা ভাবেন না, আমি তোমার কথা কেন ভাবব? ভালো খাবার তৈরি করো। এরা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে আমার প্রতি বেশ রেগে গিয়েছিল, কিন্তু এখন আমি কি করব? রান্না তো করতেই হবে। আমি তার বন্ধুদের জন্য রান্না করতে লাগলাম। তখন সে বলল, খাবার পরিবেশন করতেও তুমি নিজেই আসবে। সুজনের আচরণ আমাকে অবাক করেছিল। ছোট্ট একটা ব্যাপারে সে এমন কিভাবে বদলে যেতে পারে। আমি খাবার টেবিলে সাজিয়ে দিলাম। আমি লক্ষ্য করলাম তার বন্ধুরা বারবার আমাকে দেখে নিচ্ছিল। তারা সবাই সুজনের চেয়ে বয়সে বড় এবং অদ্ভুতভাবে তাকাচ্ছিল। আমি আমার ঘরে আটকে রইলাম যতক্ষণ না তারা চলে গেল। আমি সুজনের উপর চিৎকার করে বললাম, তোমার বন্ধুরা যেন আর কখনো এই বাড়িতে যেন না আসে। কিন্তু সে পরের মুহূর্তে আমায় বলল, এত রাগ কোথা থেকে আসে? তারা আসবে না, কিন্তু এই বিষয়ে মাকে কিছু বলবে না। কেমন ছেলে ছিল সে! কখনো ভালোবাসা প্রকাশ করত, আবার কখনো বিরক্ত হতো। যাই হোক, আমি মাথা নেড়ে নিজের ঘরে চলে গেলাম। সুজনের আচরণগুলো কিছুটা অদ্ভুত লাগতে শুরু করেছিল, কারণ সে আমাকে অদ্ভুতভাবে দেখছিল। সেদিনও যখন আমি বিশ্রাম নেওয়ার জন্য ঘুমাতে গেলাম, হঠাৎ মনে হলো আমার পায়ের কাছে কেউ বসে আছে এবং আমার কাছে আসার চেষ্টা করছে। বলল, আমি তাকে এটা করতে বারণ করলাম, কিন্তু সে বলল, আমি যা করছি করতে দিন।
এই বাড়িতে একমাত্র আমি আছি যে তোমার এতটা খেয়াল রাখে। মা বাবা তো কাজে থেকে বের হতেই পারে না। তাহলে তোমার সেবায়ত্ন কে করবে আমি ছাড়া? আমার কি কোনো দায়িত্ব নেই? যাই হোক, আমিও ক্লান্ত ছিলাম, চোখ বন্ধ করলাম এবং ঘুমিয়ে পড়লাম। আমি গভীর ঘুমে ছিলাম। কিন্তু যখন আমার ঘুম ভাঙল আমার হুঁশ উড়ে গেল। আমার মাথা ভীষণ ঘুরছিল। বিছানার চাদর একদম এলোমেলো হয়ে গিয়েছিল। বিছানায় একটি শার্ট এবং একটি পারফিউম পরে আছিল। এই জিনিসপত্র কার ছিল আমি কিছুই বলতে পারছিলাম না। মাথায় এত তীব্র ব্যথা ছিল যে আমি আবার বিছানায় লুটিয়ে পড়লাম। মনে হচ্ছিল কেউ আমাকে অজ্ঞান করার ওষুধ খাইয়ে দিয়েছে। আমি পাশে ফিসফিস করে শুনছিলাম কিন্তু কে বলছিল তা চিনতে পারছিলাম না। আমি শুধু সুজনের গলা শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল সে আমার ঘরে উপস্থিত এবং আমাকে জাগানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর যখন আমার চোখ খুলল, তখন পুরো দৃশ্যটি আমার চোখের সামনে ভাসছিল। আমি প্রথমে বিছানার দিকে তাকালাম যেখানে শার্ট এবং পারফিউম পড়েছিল। কিন্তু এখন সেখানে কিছুই ছিল না। আজও আমার অবস্থা বেশ অদ্ভুত ছিল। আমি বাচ্চা ছিলাম না যে সব কিছু বুঝতে পারব না। বাড়িতে আমি এবং সুজন ছাড়া আর কেউ ছিল না। তাহলে আমার ঘুমানোর পর এমন কি হতো যে আমার পুরো শরীর যেন পানিতে ভিজিয়ে দেওয়া হয়েছে? এই শুধু নয়, আমার শরীর ব্যথায় ভেঙে পড়েছিল এবং একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। প্রতিদিন সুজন আমার রুমে আসার চেষ্টা করছিল, কিন্তু আমি কোনো না কোনো অজুহাত বানিয়ে আমার ঘরে চলে যেতাম। মাথায় অদ্ভুত সব চিন্তা আসছিল। শরীরও বেশ খারাপ ছিল। আমার অবস্থা দেখে মাও চিন্তিত হয়ে পড়েছিল। তিনি বললেন যে পরের দিন অফিস থেকে ছুটি নিয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যাতে বোঝা যায় আমার কি সমস্যা। সেদিন রাতে আমি বারবার জেগে উঠেছিলাম এবং ঠিকমত ঘুমাতে পারিনি। পরের দিন আমার বাবা মা সবসময় মতো তাদের কাজে চলে গিয়েছিলেন। হয়তো তারা আমার চিন্তাই করেননি। আমি নিজেই ডাক্তারের কাছে গেলাম। সেখানে ডাক্তারের রিপোর্ট যা দেখলাম তা হলো আমি নাকি মা হতে চলেছি। তাহলে এটা কিভাবে সম্ভব? সুজন তো আমার ভাই, কিন্তু তারপর আমার মনে পড়ল যে আমি তাকে সৎ ভাই হিসেবেই জানি। ব্যাপারটা এমন ছিল যে কারো কাছেই গোপন ছিল না যে সে আমার মায়ের দ্বিতীয় বিয়ের সন্তান এবং আমি মায়ের প্রথম বিয়ের সন্তান। এই ধরনের চিন্তাগুলো আমাকে ভুল ভাবতে বাধ্য করেছিল। বুঝতে পারছিলাম না কিভাবে বাবা মাকে এই কথা বলবো। সুজন আমার সৎ ভাই যখন আমার পাশে বসত তখন সে আমার সাথে অন্যরকম আচরণ করত। আজ বুঝতে পারছিলাম ডাক্তারের রিপোর্ট দেখে আমার সৎ ভাই আমাকে অজ্ঞান করে কি করেছিল। আজ আমার এই অবস্থার জন্য দায়ী আমার মা বাবা, কেন না? মা বাবা যদি বাড়িতে থাকত তাহলে সুজন কখনো সাহস পেত না। তাই দর্শকদের বলবো, তোমরা তোমাদের মেয়েদের পর্দায় রাখবে। আর কখনো তোমরা নিজের মেয়েদের একা ঘরে রেখে কাজে চলে যাবে না। তাহলে আমার মতো অবস্থা তোমাদের সন্তানদের হতে পারে।